মন্ত্রী এমপির স্বজনদের সঙ্গী করে শুরু হচ্ছে উপজেলার ভোটযুদ্ধ। কাল প্রথম ধাপে ১৪০টিতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, ২২টিতে ইভিএম, নিরাপত্তায় ৪১৮ প্লাটুন বিজিবি। ৩৬টা কেন্দ্রে ব্যালট পেপার আমরা সকালে দিব, ৯২টা কেন্দ্রের মধ্যে, আর বাকি ৫৬টা কেন্দ্র আমরা আজকেই মালামাল সহ ব্যালট পেপার কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছি। সবাই আমরা একই মোডে আছি এবং আমরা চাই যে একটি শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে, এটা আমাদের প্রত্যাশা। নির্বাচন নিয়ে দুই মেরুতে আওয়ামী লীগ বিএনপি প্রভাব বিস্তার করার চেষ্টা হলে ছাড় নয় বলছেন সিইসি। রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠান যেখানে ধ্বংস হয়ে যায় সেখানে সাজানো নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার মধ্যে তো কোনো প্রভেদ নেই। বিএনপির মিথ্যা কথা, একটা মিথ্যা অহেতুক একটা গুজব, মিথ্যা কথা। বিএনপির বহিষ্কারের তালিকা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করছে। যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন, সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ৫২ টাকার চাল ৩০ টাকা কেজিতে পেয়ে খুশি টিসিবির কার্ডধারীরা। বড় মৌসুমে ৩২ টাকা কেজিতে ৫ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। চাল ৪৫ টাকা কেজিতে ১১ লাখ। ঢাকায় নিয়ম না মেনে আবাসিক ভবনে দেদারসে বাণিজ্যিক কার্যক্রম। উত্তরায় ৭০০ প্লটের অর্ধেকেই দোকান। দুই সংস্থার রেশারেশিতে চট্টগ্রামে আবাসিক এলাকা ১৫ বছরেও হয়নি ভবন। আব্দুল্লাহপুর থেকে সংযোগ সড়কে বসেছে ভায়াডাক্ট। দৃশ্যমান হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অগ্রগতি ৪০%। আগামী বছরেই চালুর পরিকল্পনা। এবং ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে। ১১ রাজ্যের ৯৩ আসনে হচ্ছে লড়াই। সবার নজর গুজরাটের গান্ধীনগরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসনের দিকে। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোট গ্রহণ কাল। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। দুর্গম ২৪ উপজেলার ৪২৪ কেন্দ্রে আজই পাঠানো হয়েছে ব্যালট পেপার। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোটযুদ্ধের জন্য প্রস্তুত ১৪০ উপজেলা। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। ইতোমধ্যে কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয় ভোট সরঞ্জাম। মঙ্গলবার সকালে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিতে যান প্রিজাইডিং কর্মকর্তারা। সেই সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে কড়া নিরাপত্তায় ট্রাক এবং সিএনজি চালিত অটোরিকশা করে বিভিন্ন কেন্দ্রে পৌঁছানো হয় সরঞ্জাম। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। মোতায়েন রয়েছে ৪১৮ প্লাটুন বিজিবি। আমরা কোনো ভোট কেন্দ্রকেই আমরা সাধারণ হিসেবে গণনা করতেছি না, আমরা সবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সহযোগী বাহিনী সহ সবাই আমরা একই মোডে আছি এবং আমরা চাই যে একটি শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে। অন্যদিকে চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র নদীর পাড়ে। এই জন্য ভোটের ৩ দিন 5টি নদীতে টহল জোরদার করেছে কোস্টগার্ড। কেন্দ্রের নিরাপত্তার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক প্লাটুন, 3টি উচ্চসম্পন্ন গতিসম্পন্ন বোট এবং 2টি উচ্চ গতিসম্পন্ন জাহাজ সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে। এদিকে ভোটে কারচুপি রোধে রাতে ব্যালট না পাঠিয়ে সকালেই পাঠায় কমিশন। তবে মাঠ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী যাতায়াতের অসুবিধার জন্য দুর্গম হিসেবে চিহ্নিত করা ২৪ উপজেলাতে আগের দিনেই পাঠানো হয় ব্যালট পেপার। বাকি ১১,১৩২ কেন্দ্রে ব্যালট যাবে বুধবার সকালে। দুর্গম হাওর পার্বত্য অঞ্চল এসব বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত দিয়েছেন যে স্থানীয় বাস্তবতার আলোকে আমরা আমাদের এই প্ল্যানটা রিঅ্যারেঞ্জ করতে পারবো। প্রথম ধাপে ১৪০টির মধ্যে ২২টি উপজেলায় ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হবে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেট সদর উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির ও রাজশাহীর গোদাগাড়িতে আছেন মদদ রানা। প্রথমে সরাসরি যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট সদর।
এইখান থেকেই সিলেট সদর উপজেলার যে বিভিন্ন কেন্দ্রে উপজেলা নির্বাচন আগামীকালকে সকাল 8টার থেকে ভোট গ্রহণ শুরু হবে, সেই সরঞ্জামাদি নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে। এই উপজেলার 62টি কেন্দ্র রয়েছে এবং সিলেটের আগামীকালকে সিলেট জেলার 4টি উপজেলা সিলেট সদর, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা এবং বিশ্বনাথ, এই 4টি উপজেলা নির্বাচন কালকে অনুষ্ঠিত হবে এবং এই 4টি উপজেলার 302টি কেন্দ্রে কালকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ইতিমধ্যে যে সরঞ্জামাদি সকাল দুপুর 1টার থেকে শুরু হয়েছে বিতরণ করা। ইতিমধ্যে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন সেই প্রিজাইডিং অফিসার সাথে 4 জন পুলিশ সদস্য রয়েছেন এবং 16 জন আনসার বিডিপির সদস্যরা রয়েছেন। মোট 20 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। সব কিছু মিলে তারা কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছে। এখানে টেম্পো দাঁড়ানো আছে এবং সবাই যার যার কেন্দ্রে যাওয়ার জন্য এখান থেকে যারা সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন, নির্বাচনী কর্মকর্তা আছেন, তারা বুঝিয়ে দিচ্ছেন। এখানে যে 62টি কেন্দ্র আছে সেই 62টি কেন্দ্রে সেই সরঞ্জামাদি বুঝিয়ে দিচ্ছেন এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা দেখেছি যে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে এবং কর্মকর্তারা অত্যন্ত যারা এখানে 3টি বুথ রয়েছে, 3টি বুথ থেকে তারা যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন, প্রিসাইডিং কর্মকর্তারা রয়েছেন, তারা সেই সরঞ্জামাদি বুঝিয়ে নিচ্ছেন এবং তাদের যেই সাথে দেওয়া হচ্ছে সেগুলো বুঝিয়ে নিচ্ছেন। তবে যে ব্যালট পেপার আছে, যেই 62টা কেন্দ্র অর্থাৎ 302টি কেন্দ্র 4টি উপজেলা, সেই ব্যালট পেপার দেওয়া হবে সকালবেলা এবং নির্বাচনী যে বর্তমান পদ্ধতি অনুযায়ী সকালবেলা সেই ব্যালট পেপারগুলো প্রিজাইডিং অফিসার এখান থেকে এসে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সেই ব্যালট পেপারগুলো সকালে এসে বুঝে নেবে। এবং বলে রাখা প্রয়োজন যে 4টি উপজেলার 24 জন চেয়ারম্যান এবং 58 জন যেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছে। সব কিছু মিলে বলা যায় এখন পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খলভাবে সব কিছু অনুষ্ঠিত হবে। এই ছিল সিলেটের উপজেলা নির্বাচনের সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি রাজশাহীর খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মধুত রানা। এখন পর্যন্ত গোদাগাড়ী উপজেলা নির্বাচনের যে সরঞ্জাম সেগুলোর অর্ধেকের মতো প্রেরণ করা হয়েছে। যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আসছেন এবং যেসব নির্বাচনী উপকরণ সেগুলো তারা নিয়ে রওনা হচ্ছেন। এবং আমরা দেখেছি যেটি এইখানে 107টির মতো কেন্দ্রে রয়েছে। এখন পর্যন্ত 50টির মতো কেন্দ্রে এই নির্বাচনী সরঞ্জাম পাঠানো গেছে, বাকিগুলো ধীরে ধীরে পাঠানো যাবে। নির্বাচন কর্মকর্তারা বলছেন যে তারা বিকাল 4টার মধ্যেই সমস্ত উপকরণগুলো পাঠিয়ে দেবেন নিজ নিজ কেন্দ্রে। আপনাকে জানিয়ে রাখি যে গোদাগাড়ী উপজেলা, সেই গোদাগাড়ী উপজেলায় 107টির মতো কেন্দ্র রয়েছে এবং সেখানে 97টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। অন্যদিকে রাজশাহীর আরেকটি উপজেলা তানোর উপজেলা, সেখানেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং উপজেলা নির্বাচনের যে সরঞ্জাম তারাও পাঠানো শুরু করেছেন এবং তারা বলছেন যে দুপুর 3টার মধ্যে সবগুলো কেন্দ্রে তারা নির্বাচনী সরঞ্জাম পাঠাতে পারবেন। আপনাকে জানিয়ে রাখি যে তানোর যে উপজেলা সেখানে 68টির মতো কেন্দ্র রয়েছে এবং সেখানে 65টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং প্রশাসন যেটি বলছেন যে কেন্দ্রগুলো যতই ঝুঁকিপূর্ণ হোক না কেন তারা অবাধ, সুষ্ঠু এবং একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবেন। আপনাকে জানিয়ে রাখি যে যেসব কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ সেখানে 4 জন পুলিশ সদস্য এবং 16 জন আনসার সদস্য রয়েছে এবং একই সাথে বিজিবির 7টি টিম রয়েছে। যে 7টি টিম 2টি চরাঞ্চলে কাজ করবে এবং 5টি যে টিম সেই টিম পুরো 2টি উপজেলা চষে বেড়াবেন। একই সাথে বিচার বিভাগের 17 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারাও মোতায়েন থাকবে। এই সাথে র্যাব এবং পুলিশের বিশেষ টহল টিম রয়েছেন। তারা বলছেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে যে পদক্ষেপগুলো লাগে সেগুলো তারা গ্রহণ করেছেন এবং একটি সুষ্ঠু ভোটের আশা তারা করছেন। এবং যেসব প্রিজাইডিং অফিসাররা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে করে এই নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে যাচ্ছেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে তারা বিকেলের মধ্যেই আসলে কেন্দ্রগুলোতে পৌঁছাবেন, এরপর নির্বাচন গ্রহণ করার যে পরিবেশ সেই পরিবেশ তারা সৃষ্টি করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচনী যেসব উপকরণ তার মধ্যে ব্যালট দিচ্ছে না, শুধুমাত্র 5টি যে চরের কেন্দ্র রয়েছে সেখানে এখন ব্যালট দেওয়া হচ্ছে এবং ব্যালটগুলো আসলে সকাল 8টায় যাবে। সব মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছে সংশ্লিষ্টরা। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম রাজশাহী এবং সিলেটে। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন বেকায়দায় নেই বলে মন্তব্য করেছেন সিসি কাজী হাবিবুল আউয়াল।
সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে কে আসবে আর কে আসবে না তা কমিশনের দেখার বিষয় নয়। নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি, আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন এবং সরকারের তরফ থেকেও আমরা যতদূর দেখেছি সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক, যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। ব্যালট যুদ্ধে বিএনপি না থাকলেও উপজেলা নির্বাচন ঘিরে কথার লড়াইয়ে আওয়ামী লীগ ও বিএনপি। বিরোধী নেতারা বলছেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে এবারের ভোটও হবে সাজানো। নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকবে না, বিএনপির এমন দাবি উড়িয়ে দিচ্ছেন ক্ষমতাসীনরা। তারা বলছেন, ভোটে দাঁড়ানোয় একের পর এক নেতাকে দলটি বহিষ্কার করায় অংশগ্রহণমূলক নির্বাচনের বড় উদাহরণ। রাত পোহালে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 140 উপজেলায় ভোট গ্রহণ। নানা কারণেই এবারের উপজেলা নির্বাচনের পটভূমি প্রাসঙ্গিকতা ভিন্ন। একদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করলেও স্থানীয় সরকারের এ ভোটে অংশ নিয়ে বহিষ্কার হয়েছেন দলটির প্রায় 150 নেতা। আবার মন্ত্রী এমপিদের স্বজনদের ভোটে না দাঁড়ানোর আহ্বান ছিল আওয়ামী লীগের। স্বজন কারা এ নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যাও দিয়েছে দলটি। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতায় কেমন হবে উপজেলা নির্বাচন সেদিকে চোখ সব মহলের। তবে অন্য সব বিষয়ের মতো এই নির্বাচন ঘিরেও রাজনৈতিক অঙ্গনে থেমে নেই কথার লড়াই। কেমন হবে ভোট সে নিয়ে প্রধান দুই দলের পর্যবেক্ষণ একেবারেই বিপরীতমুখী। নির্বাচন কমিশন তো আর বলার অপেক্ষা রাখে না, সরকারের সম্পূর্ণ আজ্ঞাবহ। এখানে সাজানো নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার মধ্যে তো কোনো প্রভেদ নেই। বরঞ্চ আমরা যদি এইসব নির্বাচনে অংশ নিয়ে সরকারকে বৈধতা দিই, তাহলে তো মানুষ আমাদের প্রশ্ন করবে। সরকার, নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ দৃঢ় প্রতিজ্ঞ ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য এবং একটা দৃষ্টান্তমূলক স্থাপন করবে। এই নির্বাচনটা অত্যন্ত জাতীয় নির্বাচনের চেয়েও ফেয়ার নির্বাচন এটা হবে ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে জনগণের সাড়ার বিষয়ে আওয়ামী লীগে ব্যাপক আশাবাদ থাকলেও বিএনপি নেতারা বলছেন, নির্বাচন বর্জন করে বিএনপির অনুকূলেই কথা বলবেন সাধারণ মানুষ। পুরো নির্বাচনী যে ব্যবস্থা সেটাকে বাংলাদেশের মানুষ বর্জন করেছে। তার একটি প্রমাণ আপনারা পেয়েছেন 7 জানুয়ারিতে, তার দ্বিতীয় প্রমাণটি আপনারা পাবেন আগামীকাল। বিএনপির বহিষ্কারের তালিকা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করছে এবং জনগণের স্বতঃস্ফূর্ততা আছে এবং অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচনে বলা যাবে না। এবারের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে মোট 4 ধাপে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, এবার স্থায়ী দোকানের মাধ্যমে নিত্যপণ্য বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা টিসিবি। আগামী জুলাই থেকে কার্ডধারীরা এই দোকানগুলো থেকে পণ্য কিনতে পারবেন বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে মে মাসের বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, চালুর পর পর্যায়ক্রমে দোকানগুলোতে পণ্যের সংখ্যা বাড়ানো হবে। দীর্ঘদিন ধরেই অস্থির নিত্যপণ্যের বাজার, নাভিশ্বাস ক্রেতার। সরকারের নানা উদ্যোগের পরও তা থেকে মুক্তি মেলেনি এখনো। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেয় টিসিবি। ভর্তুকি মূল্যে তেল, চিনি, ডালসহ কয়েকটি পণ্য বিক্রি করে থাকে সরকারি বিপণন সংস্থাটি। তবে এবার শুধু তেল, মসুর ডাল ও চাল বিক্রি করছে টিসিবি। মঙ্গলবার রাজধানীর বাড়িধারা পার্কে মে মাসের বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বাজারের 52 টাকা কেজির চাল 30 টাকা কেজিতে কিনতে পেরে খুশি কার্ডধারীরা। তবে সাশ্রয়ী মূল্যে পণ্য পেলেও নানা জটিলতার অভিযোগ উপকারভোগীদের। 4 কেজি 5 কেজি চাউল দিচ্ছে, যদি 10 কেজি চাউল দিত আর একটু ভালো হতো আমাদের। আর একটু বাড়াই দিলে তো বেশি ভালো হতো। দোকানে ব্যবস্থা করে দিল, এটা আমাদের লেগে সুবিধা। একটা দিন মাইর যায়, কিছু সরসার দিকে লস হয়, লগে পাই তাহলে ভালো হয় আমাদের জন্য। এদিকে জুলাই থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রির কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। একটা পার্মানেন্ট দোকানের ব্যবস্থা করতে, যেখান থেকে টিসিবির পণ্যটা সুবিধাজনক সময়ে আমাদের সুবিধাভোগীরা কার্ড দেখে নিতে পারবে। বিভিন্ন কারণে ইনফ্লেশন বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, তেলের দাম বেড়েছে।
এই জিনিসটার জন্য আমাদের অন্য মন্ত্রণালয় আছে, এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা। আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা। তালিকায় চিনি ও পেঁয়াজ থাকলেও এবার তা বিক্রি করছে না টিসিবি। মাসব্যাপী এবার ভোজ্য তেল ১০০ টাকা লিটারে, সর্বোচ্চ ২ লিটার, ৩০ টাকা কেজিতে ৫ কেজি চাল ও কেজিতে ৬০ টাকায় ২ কেজি করে মসুর ডাল কিনতে পারবেন প্রত্যেক কার্ডধারী। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বড় মৌসুমে ৩২ টাকা কেজিতে ৫ লাখ মেট্রিক টন ধান আর ৪৫ টাকা কেজিতে ১১ লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। কৃষকের স্বার্থে সরাসরি মাঠ থেকে ধান এবং আড়ত থেকে চাল কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। চালের বস্তায় অবশ্যই ধানের জাত উল্লেখ থাকতে হবে বলেও জানান তিনি। কৃষি বিভাগের তথ্য, এবার মাঠে ধানের ফলন ভালো। এ অবস্থায় বেশ আগেভাগেই বড় মৌসুমের ধান, চাল এবং গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন এবং মূল্য নির্ধারণ করল সরকার। গতবারের তুলনায় ২ টাকা বেশিতে প্রতি কেজি ৩২ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন ধান, ১ টাকা বেশিতে প্রতি কেজি ৪৫ টাকা দরে ১১ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৪৪ টাকা করে আতপ চাল কিনবে ১ লাখ মেট্রিক টন। অন্যদিকে প্রতি কেজি ৩৪ টাকা দরে ৫০,০০০ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আগামী ৩১ আগস্ট পর্যন্ত বোরো সংগ্রহের অভিযান চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সিদ্ধ চাউল আমরা এবার প্রকুরমেন্ট করতেছি ১১ লক্ষ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি ৪৫ টাকা। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছি ৫ লক্ষ, আতপ চাউল ৪৪ টাকা ১ লক্ষ মেট্রিক টন এবং গম ৩৪ টাকা ৫০,০০০ মেট্রিক টন। সঠিক সময়ে এই সংগ্রহগুলো করতে হবে এবং আমরা জুন মাসের মধ্যে 70% আমরা বলেছি যে এটা মানে সংগ্রহ করার জন্য। কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধানের আর্দ্রতা পরিমাপ করেই সরাসরি কৃষকের কাছ থেকে ধান এবং আড়ত থেকে চাল কেনার কথা জানান খাদ্যমন্ত্রী। যাতে কৃষক হয়রানি না হয় সেই কারণে কৃষি দপ্তরে সে ময়েশ্চার মিটার দিয়ে তারা ওই কৃষি উপকারী সহকারী কর্মকর্তারা তারা ওই ময়েশ্চার চেক করে আসবে এবং তাকে বলবে তোমার ধান ফিট এখন নিয়ে যাও। সারা দেশে এরই মধ্যে ৫০ থেকে ৬০% বোরো ধান কাটা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। বড় কোনো ঝড় বা অকাল বন্যার আগেই সারা দেশের ধান কাটা শেষ হবে বলে আশাবাদী খাদ্যমন্ত্রী। খাদ্য বন্দর তো আমাদের ৫ মাস চলে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনে চট্টগ্রাম বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ থাকবে ৩ দিন। বাজনা ও ফুল দিয়ে বরণ করে নিল নৌবাহিনী। দুই সংস্থার রশি টানাটানিতে চট্টগ্রামের পরিকল্পিত আবাসিক এলাকা এখন বসবাসের অযোগ্য। সিডিএ ও সিটি কর্পোরেশনের একে অপরের দোষারোপে সেবা থেকে বঞ্চিত বাসিন্দারা। এদিকে অনন্যা এবং কর্ণফুলী আবাসিকে ২,০০০ প্লট মালিকদের ১৫ বছর আগে বুঝিয়ে দিলেও গড়ে ওঠেনি একটিও ভবন। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সড়ক জুড়ে বড় বড় গর্ত, পানি আর কাদায় একাকার সড়কে হেলে দুলে চলছে গাড়ি। এটি গ্রামের কোনো সড়ক মনে হলেও ২০ বছর আগে মালিকদের বুঝিয়ে দেয়া চট্টগ্রাম নগরীর অন্যতম পরিকল্পিত আবাসিক এলাকা কল্পলোক। গাড়ি চালার কোনো অনুভূতি নেই। বর্ষাকাল এখন তো একটু আছে, বর্ষাকাল মানুষ হাঁটতে পারে না, নদীর মতো হয়ে যায়। হোল্ডিং ট্যাক্স আমরা নিয়মিত দিয়ে আসতেছি, নাগরিক সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না। সিটি কর্পোরেশনকে গৃহকর দিলেও বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছে ভাঙাচোরা বাল্বের শেড, ময়লা আবর্জনার স্তূপ, ড্রেনে মশার উৎপাত। পুরো আবাসিক যেন পশু পাখির চারণভূমি। স্কুল, কলেজ, খেলার মাঠ, পার্ক ও কবরস্থানের জায়গা নানা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছে সিডিএ। আমরা বিভিন্ন সংস্থার কাছে গেছিলাম, সিডিএর কাছে গেছিলাম, সিটি কর্পোরেশনের কাছে গেছিলাম, একাধিক চিঠি দিয়েছিলাম, তারপরও কোনো সুরা হচ্ছে না। কিশোর গ্যাংয়ের যে উৎপাত, কিশোর গ্যাংয়ের ছেলেরা প্রকাশ্যে মাদকের আক্রা বসায়। কল্পলোকে ১৭৫০ প্লটের মধ্যে গড়ে ওঠা ৪০০ ভবনে ৪০,০০০-এর বেশি মানুষের বাস। একটা সেনাবাহিনী করছে আর একটা আমরা করছি, এই দুটো প্রজেক্ট কিন্তু কল্পলোকের উপর দিয়ে যেতে হচ্ছে। থেকে বলা হয়েছে যে আমাদের এই প্রজেক্টগুলো শেষ হওয়ার সাথে সাথেই এই রাস্তাগুলো আমরা কমপ্লিট করে আমরা সিটিকে হ্যান্ড ওভার করে দিব। ওনারা যদি প্লট বিক্রি করে এটাকে যদি ডেভেলপ না করে, এটা তো আমরা কিছু করার নাই।
কারণ এখানে আমরা গিয়ে কোনো ইনভেস্টমেন্ট করতে পারবো না। 15 বছর আগে অনন্যায় 1,500 ও 30 বছর আগে কর্ণফুলী আবাসিকে 489টি প্লট মালিকদের বুঝিয়ে দিয়েছিল, কিন্তু সিডিএ ও সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা না থাকায় গড়ে ওঠেনি একটি ভবনও। সিডিএ এবং সিটি কর্পোরেশনের রশি টানাটানির কারণে বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক সহ সব ধরনের সেবা থেকে বঞ্চিত এই কল্পলোক আবাসিকের সর্বস্তরের মানুষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে রাজধানীতে নিয়মের তোয়াক্কা না করে আবাসিক ভবনেই চলছে ব্যবসা প্রতিষ্ঠান, নেই ট্রেড লাইসেন্সও। এত সব অনিয়মে রীতিমতো অতিষ্ঠ সাধারণ মানুষ। নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রশাসনের দায়িত্বহীনতাই কারণ। তিলোত্তমা ঢাকা নগরীর ইট, কাঠ আর পাথরে চলে শ্রমজীবী কর্মজীবীর জীবন সংগ্রাম, আর সেই সুযোগই নিচ্ছেন অর্থলোভী মহল। আবাসিক ভবনেই দেদারসে চালাচ্ছে বাণিজ্যিক কর্মকাণ্ড, নেই নীতিমালার তোয়াক্কা। রাজধানীর উত্তরার 9 নম্বর সেক্টর, কাগজে কলমে এটি একটি আবাসিক এলাকা, তবে দেখে সেটা বোঝার উপায় নেই। প্রায় 700 প্লটের অর্ধেকই ছেয়ে গেছে দোকানপাট, হোটেল, গাড়ির গ্যারেজ কিংবা বাইং হাউসে। তাদের যে নিরাপত্তা ব্যবস্থা এটা ঠিক রেখে এগুলো করতে হবে। আবাসিক এলাকা, এটা বাণিজ্যিক জিনিসটা এটা ঠিক না। আমার পেছনে একটি আবাসিক হোটেল রয়েছে। রাজধানীর উত্তরা, বনানী কিংবা ধানমন্ডিতে এমন আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবনের অভাব নেই। প্রশ্ন হচ্ছে, আবাসিক এলাকার মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি তারা পায় কি করে? প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখা যায় একটিরও নেই ট্রেড লাইসেন্স। কেউ আবার অন্যের ট্রেড লাইসেন্স দিয়েই ম্যানেজ করছেন প্রশাসনকে। ফার্মেসির লাইসেন্স দিয়ে করছেন মুদি ব্যবসা। প্রথমে এটা মুদি দোকানে ছিল, মুদি দোকান থেকে একজন ফার্মাসি দিয়েছিল, তো আবার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে আমরা এটা করছি, মানে দেখতে পারি আপনারা একটু ওটা আগে তো না, লাইসেন্স দেয় না, তো লাইসেন্স দেয় না, তাও তবু আপনার ব্যবসা কিভাবে করছেন? এইভাবে করতেছি। একই অবস্থা অন্যান্য আবাসিক এলাকাতেও। রাজধানীর ধানমন্ডি, বনানী সহ বাদ নেই অভিজাত এলাকা গুলশানও। নগর পরিকল্পনাবিদরা অবশ্য এর দায়ভার চাপাচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপর। বলছেন, নগরীতে এমন মিশ্র অবস্থা সৃষ্টি সংস্থাটির ব্যর্থতার ফসল। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যে নেইবারহুড ফিলিংস আবাসিক অঞ্চলে থাকে, সেটাকে যেভাবে ক্ষুণ্ণ করে, সেই জায়গায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে সেই চারিত্রিক বৈশিষ্ট্য, মানুষের সাথে মানুষের সম্পর্ক, সাংস্কৃতিক আঙ্গিনা, এই সমস্ত বিষয়গুলোকে অবজ্ঞা করার একটা চেষ্টা করছে। নিয়মের তোয়াক্কা না করে যে ভবন মালিকরা শুধুমাত্র অর্থলোভে একই বাড়িকে আবাসিক ও বাণিজ্যিক করে তুলছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ নগরবিদদের। নিরাপদ ও পরিকল্পিত নগরী আমরা সবাই চাই, তবে এর মাঝেও রয়েছে নীতিমালা জটিলতা। একদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি নীতিমালা বলছে, কোনো সড়ক যদি 100 ফুট হয় তার পাশে বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলা যাবে। অন্যদিকে এর কোনোভাবেই সমর্থন করে না রাজুকের ডিটেল এরিয়া প্ল্যান। তাই বিশেষজ্ঞরা বলছেন, সবাইকে একসঙ্গে বসে একটি সিদ্ধান্তে আসতে হবে, তবেই পাওয়া যাবে একটি সুন্দর নগরী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। গ্রহণযোগ্য মাত্রার চেয়ে 3 গুণ বেশি শব্দ দূষণে নাকাল রাজধানীবাসী। একদিকে নিয়ন্ত্রণে যেমন নেই কোনো সরকারি পদক্ষেপ, তেমনি এ নিয়ে সচেতন ব্যক্তি বা সংস্থার সংখ্যাও হাতে গোনা। শ্রবণজনিত সমস্যা সহ মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। গ্রামীণ জীবন ছেড়ে 2 বছর হলো শহরে এসেছেন সুলতান মিয়া। কাজ করছেন পোশাক কারখানায়। শ্রবণ সমস্যায় ভুগছেন 6 মাসের বেশি সময় ধরে। কানে একবার শুনি না, যা হালকা করে শুনি। গার্মেন্টসে যখন গাড়ি দেয় না, তখন গাড়ির শব্দ একটু আরো ব্যথা পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, একজন স্বাভাবিক মানুষের শব্দ গ্রহণের মাত্রা 40 থেকে 50 ডেসিবেল। পরিবেশ অধিদপ্তর 2023 সালে 24 ঘন্টায় শব্দের মানমাত্রার উপর 10 দিনের একটি গড় হিসাব করে। সেখানে দেখা যায় সর্বোচ্চ শব্দের মাত্রা উঠেছে 129.3 ডেসিবেল। রাজধানীতে ক্রমবর্ধমান জনসংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে গাড়ির সংখ্যা। এসব গাড়ির উচ্চমাত্রার হর্নের কারণে বাড়ছে শব্দ দূষণ। পর্যাপ্ত ধৈর্যের অভাবকেই এসব উচ্চমাত্রার হর্নের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। হর্নের এই মাত্রা নিরূপণে ঢাকার 11টি পয়েন্টে রিয়েল টাইম মেশিন স্থাপনের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। কর্মজীবীরা বেশি আক্রান্ত হলেও শিশু ও বৃদ্ধরা ভুক্তভোগী কম না। অনেকেই ভুগছেন দীর্ঘস্থায়ী শ্রবণ সমস্যায়। ট্রাফিক বিভাগে কর্মরতরা এর মধ্যে অন্যতম।
মেজাজ খিটখিটে হয়, কাজে মনোযোগ বিঘ্ন হয়, সচেতনতার অভাবে, জ্ঞানের অভাবে, কারণে অথবা অকারণে এরা হর্ন বাজায়। প্রচণ্ড খারাপ লাগে, আর ও যাতে হর্নটা দিতে থাকে। বামে আমি সিগন্যাল দিয়ে যাচ্ছি, কিন্তু ডানে থেকে আমাকে গাড়িতে হর্ন দিতেছে, আমি ডানেরটা দেখবো না বামেরটা দেখবো। ঘুম না হওয়া, উদ্বিগ্নতা, দুশ্চিন্তা, মানসিক অবসাদ, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ সহ গুরুতর 30টি রোগ হতে পারে এই দূষণে। তাই ত্রুটিগুলো চিহ্নিত করে জনসচেতনতায় গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা কানের মধ্যে যেই ফাংশনিং অর্গানগুলো আছে এটার কার্যক্ষমতাগুলো নষ্ট হয় অধিক সাউন্ডের কারণে। এখনো পর্যন্ত আমরা আইনের সঠিক এনফোর্সমেন্ট, শব্দ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আনতে পারি নাই, সচেতনতা তৈরি হয় নাই। প্রতিকারের সর্বোত্তম বেস্ট হলো প্রত্যেকটি মানুষের আসলে সচেতন হওয়া উচিত। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী নীরব জোনে হর্ন নিষিদ্ধ হলেও আইনের প্রয়োগ না থাকায় শুধু সেখানেই নয়, পুরো রাজপথ জুড়েই যেন হর্নের প্রতিযোগিতা। তাসনিয়া নিশাত নিম, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আব্দুল্লাপুর থেকে আশুলিয়ার বেশ কিছু জায়গায় পিলারে বসানো হয়েছে ভায়াডাক্ট। কর্তৃপক্ষ বলছে পুরো প্রকল্প 2027 সালে শেষের পরিকল্পনা থাকলেও আশুলিয়া ধৌর অংশ চালু হবে 1 বছর আগে। রাশেদ লিমনের রিপোর্ট। বিমানবন্দর হয়ে আব্দুল্লাপুর, ধৌর আশুলিয়া দিয়ে বাইপাইল। বলতে গেলে ঢাকার দুই প্রান্তকে এক করতে তৈরি হচ্ছে গতির নতুন পথ। 24 কিলোমিটার এই উড়াল পথ যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। তৈরি হবে মূল শহরকে নিচে রেখে সাভার থেকে চিটাগাং রোড পর্যন্ত সরাসরি 44 কিলোমিটার পথ। এই প্রকল্প হলে থাকবে না ধৌর আশুলিয়ার বর্তমান সড়ক, তৈরি হবে নতুন উড়াল পথ। সেই অংশে আসা যাওয়ার আলাদা দুটি লেন তৈরি হলেই উঠবে মূল সড়কের পিলার। এরই মধ্যে সংযোগ সড়কে বসেছে ভায়াডাক্ট। লক্ষ্য আসছে বছরেই এই বাইপাস রোড দুটি খুলে দেয়ার। যে দুটো 2 লেন ব্রিজ আছে ধৌর থেকে আশুলিয়া পর্যন্ত, এটা আমরা আগামী মার্চ মাসের মধ্যে কমপ্লিট করব এবং তখন যে আপগ্রেডের যে গাড়িগুলি এখান দিয়ে চলাচল করবে, তারপরে আমরা এখানে মূল যে ব্রিজটা আছে সেটার বাকি কাজগুলো করব। এদিকে আব্দুল্লাপুর অংশেও একে একে উঠতে শুরু করেছে এক একটি পিলার। আবার যেখানে পিলারের কাজ শেষ সেখানে বসানো হয়েছে গার্ডার। 8টি করে গার্ডার ধারা দিয়ে তৈরি হবে এই এক্সপ্রেসওয়ে সড়ক। এভাবেই একদিকে উঠতে থাকবে পিলার আর চলতে থাকবে গার্ডার ইরেকশনের কাজ। 14,000 গার্ডার তৈরি করতে হবে। আবার এই গার্ডার তৈরি করে 3 মাসের বেশি রেখে দেওয়া যায় না, এটাকে ইরেক্ট করতে হয়। সেইভাবে আমাদের প্রোগ্রাম করে করে আমরা গার্ডার তৈরি করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডার অলরেডি আমরা ইরেক্ট করেছি, উপরে স্থাপন করেছি। এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় 40%। এই পথ ধরে আগালে এমনিতেই চোখে পড়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি। তবে এখন দৃশ্যমান হয়েছে পিলারের উপরে এই গার্ডারগুলো। কর্তৃপক্ষ বলছে প্রকল্পের মেয়াদ 2027 সাল পর্যন্ত হলেও 26-এর মধ্যেই নতুন এই গতির পথে যাত্রা শুরু করতে চায় তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আঙ্কারার কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে চট্টগ্রাম বন্দরে এসেছে তুরস্কের যুদ্ধজাহাজ টিসিজি কিনালিয়াদা। দুপুরে বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে জাহাজটিকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনী ও তুরস্কের রাষ্ট্রদূত। এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। মঙ্গলবার দুপুর 12:30টার কিছু পর চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করে তুরস্কের নৌবাহিনী যুদ্ধজাহাজ টিসিজি কিনালিয়াদা। পরে জাহাজটি নোঙর করে বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে। সামরিক রীতি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী ফুল দিয়ে ও বাদ্য বাজিয়ে জাহাজটিকে স্বাগত জানায়। পরে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ও বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জাহাজটি পরিদর্শন করেন। তুর্কি এই যুদ্ধজাহাজটি 4.5 মাসের যাত্রায় 20টি দেশে 24টি বন্দরে ভিড়েছে। সফররত দেশগুলোর নৌবাহিনী ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই যাত্রা, যার ধারাবাহিকতায় আগামী 3 দিন চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে। সফর শেষে আগামী 9 মে চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে তুর্কি এই নৌ যুদ্ধজাহাজ।
বন্ধুত্ব ও সংহতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশ তুরস্কের সম্পর্কে দুদেশ বিভিন্ন বিপদে আপদে একে অপরের পাশে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে 2023 সালে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ সরকার। আজ সেই দেশটির নৌবাহিনীর যুদ্ধজাহাজ সেই বন্ধুত্বকে আরও বেশি এগিয়ে নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম বন্দর এলাকা থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। বাংলাদেশ বেশিরভাগ শর্ত পূরণ করায় ঋণের তৃতীয় কিস্তি ছাড়ে ইতিবাচক সাড়া দিয়েছে সফররত IMF প্রতিনিধি দল। সকালে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অর্থ বিভাগের বাজেট ও সামষ্টিক অর্থনীতি বিভাগের সঙ্গে বৈঠক করে সংস্থাটি। বৈঠকে অন্যান্য দফতর থেকে অংশ নেওয়া কর্মকর্তারা এ তথ্য জানান। তাদের মতে সফররত প্রতিনিধি দলটি বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় নেওয়া উদ্যোগে সন্তুষ্ট। তবে সমস্যা এখনও রয়েছে রিজার্ভ বিষয়। গত 24 এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংক সহ সরকারের অর্থ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করছে IMF। এর আগে ওয়াশিংটনে IMF এর বসন্তকালীন বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গণমাধ্যমকে জানিয়েছিলেন ঋণের তৃতীয় কিস্তির জন্য 10টি শর্তের মধ্যে 9টি পূরণ করা হয়েছে। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বের ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। ভোটের খবর জানাতে আসামে আছেন রিপোর্টার সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বরাবরই যেমনটি আশঙ্কা করা হয় পশ্চিমবঙ্গের যে কোনো নির্বাচনের ক্ষেত্রে যেরকম সহিংসতা মুক্ত পরিবেশে ভোট নেওয়া জাতীয় নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হয় না, তার আশঙ্কা করেন রাজনৈতিক দলগুলো, আশঙ্কা করেন প্রশাসন, আশঙ্কা করেন এবং গণমাধ্যমেও উদ্বেগ প্রকাশ করেন আলটিমেটলি। এবং দেখা যায় সত্যিকার অর্থে যে পশ্চিমবঙ্গের নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটে। এবারও কিন্তু ব্যতিক্রম হলো না। আমরা দেখেছি মুর্শিদাবাদে দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষ, বিশেষ করে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা এবং ভোট স্লো ভোটিং করার অভিযোগ কিন্তু পাল্টাপাল্টিভাবে রয়েছে। আপনি জানেন যে মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল এবং সেখানে বামপন্থীদের এবার একটি শক্তিশালী প্রার্থী রয়েছে মোহাম্মদ সেলিম। এছাড়াও বিজেপি এবং একই রকমভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাও সেখানে শক্তিশালী রয়েছে। পশ্চিমবঙ্গের ছবি বাদ দিলে গোটা ভারতে আপনি জানেন যে 10টি রাজ্য এবং 11টি কেন্দ্র এবং রাজ্য শাসিত অঞ্চলে এখনো ভোট চলছে। শেষ 5 ঘন্টায় নির্বাচন কমিশন বলছে যে জাতীয় স্তরে নির্বাচন হয়েছে 40% এবং পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু এখনো পর্যন্ত 50% হারে ভোট পড়েছে। আপনি জানেন যে প্রথম দফা এবং দ্বিতীয় দফায় ভোট পড়ার পার্সেন্টেজ ছিল কম, কারণ হচ্ছে তীব্র দাবদাহর কারণে কিন্তু ভোট কেন্দ্রে যে দীর্ঘ লাইন সেটি আমরা দেখতে পারিনি। তৃতীয় দফার ক্ষেত্রে খানিকটা উল্টো চিত্র আমরা দেখেছি যে গুড়ি গুড়ি বৃষ্টি, কোথাও কোথাও মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে। আমি যে রাজ্যে গতকাল থেকে রয়েছে, আপনি জানেন যে উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য আসাম এবং আসামের গুরুত্বপূর্ণ একটি সংসদীয় এলাকা ধুবড়ী, যে ধুবড়ী এলাকায় মূলত এখানে প্রায় 80% মানুষ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং আপনি জানেন যে ভারতে যে 15টি সংসদীয় এলাকা রয়েছে যেগুলো যেই সংসদীয় এলাকার যে এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত করেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ, সেরকমই একটি কিন্তু ধুবড়ী সংসদীয় আসনও কিন্তু সকাল থেকে একেবারে নিরুত্তাপভাবে অর্থাৎ সহিংসতা মুক্ত পরিবেশে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোট গ্রহণ এগিয়ে চলছে। কোনো রকম বিরতি ছাড়াই ভোট চলবে সন্ধে 6টা পর্যন্ত। এই ছিল আমার কাছে ভারতের 18তম জাতীয় লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের প্রথম 6 ঘন্টায় আমার কাছে থাকা ভোট সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি ছিলাম ভারতের আসামে। খেলার খবর, 5 ম্যাচ সিরিজের তৃতীয় টি20তে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। ম্যাচের আগে দর্শকের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই সাগরিকা জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টস হয়েছে এবং টসে হেরে বাংলাদেশ দলকে প্রথমবারের মতো আসলে ব্যাটিং করতে হবে। এর আগে দুটি ম্যাচে আমরা দেখেছিলাম বাংলাদেশ দল কিন্তু টসে জিতেও কিন্তু তারা ব্যাটিং নেয়নি। সেক্ষেত্রে ব্যাটিং না নেওয়ার কারণে যেহেতু টি20 সামনে বিশ্বকাপ রয়েছে, বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা কতটুকু রান করতে পারবে সেটি নিয়েও কিন্তু নানা সমালোচনা হয়েছিল। কিন্তু আজকে টসে হেরে বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং করতে হবে বাংলাদেশ দলকে এবং দুটি পরিবর্তন
এসেছে তানভীরুল ইসলাম এবং তানজিম সাকিব। আসলে গতকাল অনুশীলনে আমরা দেখেছিলাম পুরো দল মাঠে অনুশীলনে না আসলেও কিন্তু বাংলাদেশ দলের প্রধান কোচ থেকে শুরু করে সহকারী কোচরা তানভীরুল ইসলাম তানজিম সাকিবকে নিয়ে আলাদাভাবে অনুশীলন করেছিলেন। যে 5 জন কালকে অনুশীলন করেছিলেন তাদের মধ্যে এই 2 জনও ছিল। সেক্ষেত্রে আজকের খেলা যে পরিবর্তন আসবে সেটি গতকালই বোঝা গিয়েছিল এবং আজকে যে 2টি পরিবর্তন সেই 2টি পরিবর্তনের মধ্যে যে নতুন মুখ সেটি হচ্ছে তানভীরুল ইসলাম এবং তানজিম সাকিব রয়েছে। এবং গত কয়েকদিন ধরে বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং না নেওয়ার যে সমালোচনা, সেই সমালোচনার কারণে আসলে বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং নিলে কতটুকু বড় স্কোর করতে পারে সেটিরও একটি আজকে বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় পরীক্ষা। আসলে লিটন দাস থেকে শুরু করে মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা শান্তরা আজকে প্রথমে ব্যাটিং করে কত রান করতে পারে সেটিরও একটি বড় পরীক্ষা হতে যাচ্ছে আসলে চট্টগ্রামে। এবং সেক্ষেত্রে আজকে চট্টগ্রামের যারা দর্শকরা আছেন তারা বাংলাদেশের টি-20 মুডে ব্যাটিং দেখবেন সেই প্রত্যাশায় কিন্তু তারা করছেন। এর আগে প্রথম 2টি ম্যাচে বাংলাদেশ জয় পেল, বোলাররা অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়েছেন। প্রথম ম্যাচে 128 রানে এবং প্রথম ম্যাচে 124 রানে এবং দ্বিতীয় ম্যাচে 138 রানে জিম্বাবুয়েকে বেঁধে রাখতে সমর্থ হয়েছিল। সেক্ষেত্রে আজকে বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং করে জিম্বাবুয়েকে কত টার্গেট দিচ্ছে সেটি হচ্ছে এখন দেখার বিষয় এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা টি-20 মুডে খেলতে পারে কিনা সেটি আজকে দেখবে চট্টগ্রামের ক্রীড়ামোদী দর্শকরা। তো এই ছিল এখনো পর্যন্ত চট্টগ্রামের সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি ছিলাম চট্টগ্রামে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মন্ত্রী এমপির স্বজনদের সঙ্গী করেই কাল 140 উপজেলায় ভোট যুদ্ধ। কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। প্রভাব বিস্তারের চেষ্টা হলে ছাড় দেবে না ইসি। 2 মেরুতে আওয়ামী লীগ বিএনপি। 52 টাকার চাল 30 টাকা কেজিতে পেয়ে খুশি টিসিবির কার্ডধারীরা। বড় মৌসুমে 32 টাকা কেজিতে 5 লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। চাল 45 টাকা কেজিতে 11 লাখ মেট্রিক টন। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন নাবিলা সোহার। ধন্যবাদ শ্রেয়া। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।